ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে এসএসসির গ্রুপ সির একটা প্র্যাকটিস সেট শেয়ার করব। তো তোমরা যারা জানো না তাদের বলে রাখি যে আমি ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং আপকামিং এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছি, মেনলি ডাব্লিউবিসিএস এর জন্য। যেহেতু এসএসসি পরীক্ষাটা কন্ডাক্ট করবে বলছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মার্চের 1 তারিখ এবং 8 তারিখ শোনা যাচ্ছে, যদিও অফিসিয়াল নোটিফিকেশন কিছু আসেনি। তো আমাদের সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে এবং মেনলি তুমি যে পরীক্ষারই এক্সাম দাও না কেন, মানে আমরা তো প্রত্যেকে একটা পরীক্ষা ধরে পড়ি। আমি যেমন ডাব্লিউবিসিএস এই পরীক্ষাটাকে কেন্দ্র করেই পড়াশোনা করি, কিন্তু সামনে যেহেতু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে, তো এর জন্য আমাকে কি করতে হবে, সিলেবাসটা ভালো করে দেখতে হবে। দিয়ে ওই সিলেবাসে যা যা এক্সট্রা টপিক আছে যেগুলো আমার ডাব্লিউবিসিএস এ নেই বলে মনে হয়, কিন্তু সবই আছে, তো সেগুলো আমাকে একটু বিশেষভাবে ফোকাস করতে হবে এবং তার সাথে সাথে সময় ধরে রোজ রোজ না হলেও একদিন পর পর সপ্তাহে অন্তত 2-3টে কিন্তু মক দিতে হবে আমাদের। তো সেই মকটাই আমি তোমাদের সাথে মক সেটটাই শেয়ার করব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই লীলা রয়ের এই যে বইটা থেকে গ্রুপ সির আমি প্র্যাকটিস সেটটা তোমাদের করাবো। তো চলো শুরু করা যাক। আর তোমাদের যারা এখনো যাদের মানে প্র্যাকটিস সেট নেই, তোমরা কিন্তু যে কোনো বই কিনতে পারো। আমার এই বইটা ভালো লেগেছে, তার জন্য আমি কিনেছি। তো এইবারে আমি যেটা বিশেষত তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো জিকের প্র্যাকটিস সেট। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, এর আগে আমি মিসলেনিয়াসেরও প্র্যাকটিস সেট করিয়েছি, ক্লার্কশিপেরও করিয়েছি, এছাড়া ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার থেকে সে রিলেটেডও ভিডিও শেয়ার করি এবং তার সাথে আমি যেগুলো পড়ি মানে সেগুলো টুকরো টুকরো কিছু ভিডিও, ইংলিশ হতে পারে, জিআই, যে কোনো সাবজেক্ট জিকে আমি শেয়ার করে থাকি। তো চলো আজকের সেশন শুরু করা যাক। তো আজকে আমি যেহেতু 20 নাম্বার আসে, 60-এর মধ্যে 20 নাম্বার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, তো তার জন্য এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো মতো পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আর দেখতে হবে যে আমরা কোন পোর্শনটাতে, পার্টিকুলার কোন টপিকটাতে উইক, তাহলে মক দিলে কি আমরা বুঝতে পারবো, তো সেই টপিকটা একটু পড়ে নেব আমরা। তো আজকের প্রথম কোয়েশ্চেন হলো, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? এবার শান্তিনিকেতন 2023 সালে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে শান্তিনিকেতন 2023 সালে। একদম আই সেটিং করে রাখতে হবে ইয়ারটা, তাহলে কত সালে শান্তিনিকেতন এই তকমাটা পেয়েছে? 2023 সালে হলো। এবার আমাদের জানতে হবে যে ইন্ডিয়াতে বর্তমানে কতগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? 44টা। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 44, তাহলে রিসেন্ট যেটা হলো 44th, সেটা কি মারাঠা মিলিটারি যে ল্যান্ডস্কেপ রয়েছে, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, সেটা হলো 44তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। খুব ইম্পর্টেন্ট। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এটা স্ট্যাটিক জিকে রিলেটেড, যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় এবং এর ফুল ফর্ম কি। এটা কিন্তু আমরা একসাথে সবাই মিলে পড়বো, এরকম একটা সেশন। তো শুধুমাত্র আমি বলবো তোমরা শুনবে সেরকম নয়, কারণ আমিও তোমাদের মতো একজন স্টুডেন্ট, হয়তো একটু এক্সপিরিয়েন্স বেশি কারো থেকে, আবার কারো থেকে কম। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে, স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়? এবার স্নায়ুকলা কোন স্তর থেকে উৎপন্ন হয়? স্নায়ুকলা বললে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম আছে, আশা করি তোমরা জানো। তো সেই স্নায়ুকলাটা উৎপন্ন হয় একটোডাম থেকে হলো। এবারে যদি বলে এন্ডোডাম থেকে কি, অন্ত্র যেটা সেটা, এবং অন্যান্য যে অঙ্গগুলো ভেতরের সেগুলো। আর মেসোডাম মানে কি, মাসেল, পেশিকলা এবং যোগকলা, মানে কি পেশিকলা এবং যোগকলা যেটা উৎপন্ন হচ্ছে সেটা কোথা থেকে? মেসোডাম থেকে। আর অন্ত্র উৎপন্ন হচ্ছে কোথা থেকে? সেটা হলো আর হচ্ছে এন্ডোডাম থেকে। আর যদি বলে স্নায়ুকলা ভ্রূণের কোন স্তর থেকে উৎপন্ন হয়, তখন হবে হচ্ছে একটোডাম, এন্ডোডাম, মেসোডাম, মনে রাখতে হবে কিন্তু। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? এবার মানব সম্পদ সূচক মানে কি, এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এইচডিআই ইন্ডেক্সে কোনটা সর্বাধিক? আমরা এটা আশা করি গেস করতে পারি যে কলকাতা ডেভেলপমেন্টের দিকে সর্বাধিক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিকে হলো। তাহলে সর্বাধিক তো একটা পড়লাম, হাইয়েস্ট। এবার আমাদের জানতে হবে লোয়েস্ট হচ্ছে মালদা, সেটা হচ্ছে লোয়েস্ট, কারণ মালদাতে অত মানে ডেভেলপমেন্ট অত হয়নি, তাই মালদা হচ্ছে লোয়েস্ট হলো। এবারে যদি বলে ইন্ডিয়াতে হাইয়েস্ট এবং হচ্ছে ইন্ডিয়াতে লোয়েস্ট কোনটা, তোমরা আমাকে জানাবে। কেরালাতে সবচেয়ে হাইয়েস্ট এইচডিআই, আর বিহারে সবচেয়ে লোয়েস্ট। এবার এইচডিআই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুযায়ী, রিসেন্ট ডেটা অনুযায়ী, একদম লাস্ট ডেটা অনুযায়ী, সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 130, 193 কান্ট্রির মধ্যে 130। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং মিডিয়াম, ইন্ডিয়া কিন্তু মিডিয়াম ডেভেলপমেন্ট এর মধ্যে পড়ছে। এইচডিআই এটা কে দিচ্ছে? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর তরফ থেকে এটা, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা প্রকাশিত হয়। তাহলে ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায়? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশন মানে কি? নিউ ইয়র্ক। আমরা এইভাবে মনে রাখতে পারি
হলো। তারপর 1990 সালে প্রথম এই সূচকটা দেওয়া হয়েছিল। এরকম প্রচুর এইচডিআই রিলেটেড প্রচুর, একটা টপিক এই টপিক বলতে গেলেই 15-20 মিনিট লেগে যাবে। তো তোমাদের সাথে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো শেয়ার করলাম। আর এইচডিআই একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তোমাদের কাছে জিজ্ঞেস করি যে এইচডিআই ইন্ডেক্সে মানে গোটা বিশ্বের মধ্যে সর্বাধিক মানে হাইয়েস্ট কে রয়েছে, সেটা আমাদের জানা প্রয়োজন, কমেন্টে জানিও। বা নেক্সট, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? তাহলে শাসন বিভাগীয় মানে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট, সেটা ভেস্টেড কার উপরে হয়? সেটা ভেস্ট হয় হচ্ছে গভর্নরের উপর। যেমন ইউনিয়নের ক্ষেত্রে প্রেসিডেন্টের উপরে, তেমন আমাদের স্টেটের ক্ষেত্রে গভর্নরের উপরে। সেটা কত নম্বর আছে? 154 আর্টিকেলে রয়েছে। এইবারে 153-তে কি রয়েছে, আর 135 আর 156-এ কি রিলেটেড হয়েছে, তোমরা এক এক করে কমেন্ট করবে, আমি দেখবো। তো এবার নেক্সট চলো, এইভাবে যদি আমরা অপশন অ্যানালাইসিস করে এইভাবে করতে শিখি না, দেখবে যে পড়াটা ভীষণ ইন্টারেস্টিং হয়ে যাবে। তো হিমালয়ের উৎপত্তি হয় কোথা থেকে? হিমালয়ের উৎপত্তি হয়েছে হচ্ছে টেথিস জিওসিন ক্লাইন থেকে। হিমালয়ের কথা আমরা ছোটবেলা থেকে পড়েছি, টেথিস মহাসাগর থেকে হিমালয়ের উৎপত্তি হয়েছে। তো আশা করি এটা আমরা সকলেই পারবো। এবার নেক্সট, HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? HTML এর ফুল ফর্মটা আগে আমাদের জানতে হবে। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা, মানে কম্পিউটার রিলেটেড যে কোয়েশ্চেনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে HTML যেটা, সেটার হচ্ছে ফুল ফর্মটা কি আমাদের এগুলো জানতে হবে। দেখো এই জিনিসগুলো যদি আমরা একটু ভালো মতো জানি না, তাহলে আমাদের নিজেদেরও মানে দেখো HTML শুধু পড়লাম, সেটা কি কাজে ব্যবহৃত হয় লেখার জন্য, কি ব্যবহার করা হয়, সেটা কোডিং লেখার জন্য নোটপ্যাড ব্যবহৃত হয়। শুধু যদি এটুক পড়ি আমাদের ইন্টারেস্টিং লাগবে না পড়াটা। কিন্তু আমরা যদি আচ্ছা HTML ফুল ফর্মটা কি, এটা কোন কাজে ব্যবহৃত হয়? HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে কি, এইচতে হাইপার, টিতে টেক্সট, এমতে মার্কআপ, এলতে ল্যাঙ্গুয়েজ হলো। মানে এটা কি কাজে ব্যবহৃত হয়? ওয়েব পেজ ডিজাইনের কাজে কিন্তু ব্যবহৃত হয়। আর এই HTML কোডিং লেখার জন্যই নোটপ্যাড ব্যবহৃত হয় হলো। এবার নেক্সট, কোন সুলতান প্রথম জীবনে দাস ছিলেন? আর দাস ছিলেন না কি, দাস মানে দাস বংশের যারা, তারা প্রত্যেকেই দাস ছিলেন। স্লেভ ডাইনেস্টি যেমন কুতুবুদ্দিন আইবক, তারপরে ইলতুৎমিশ, বলবন, এনারা প্রত্যেকেই কিন্তু দাস ছিলেন। তাহলে দাস ছিলেন না কে? তাহলে খলজি ডাইনেস্টি বা খিলজি ডাইনেস্টির আলাউদ্দিন খলজি, ইনি কিন্তু দাস ছিলেন না। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, WBCS এ আসা কোয়েশ্চেন। সতীদাহ প্রথা মানে 1829। তাহলে 1829 এই সময়কার কে গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড বেন্টিং। এই যে গভর্নর জেনারেল বলো কিংবা ভাইস রয়, এগুলো কিন্তু একদম ইয়ার ওয়াইজ আমাদের মনে রাখতে হবে। মানে প্রথমে যখন আমরা আইএনএমটা পড়বো, প্রথমেই যদি গভর্নর জেনারেল এবং ভাইস রয়গুলো ওনারা কত সাল থেকে কত সালে ছিলেন এবং তার মধ্যে কি কি ঘটনা ঘটেছে, এটা যদি পড়ি না, আইএনএমটা আমাদের অনেক ছোট্ট লাগবে। দেখবে, পড়ে দেখবে, আমি তো এভাবেই পড়ি। তো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় গভর্নর জেনারেল ছিল লর্ড বেন্টিং। তোমরা আমাকে জানাবে লর্ড বেন্টিং কত সাল থেকে কত সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন। 1829-এ, এবং রামমোহন রায় সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, মানে মেনলি ওনার উদ্যোগেই সেটা হয়েছিল। নেক্সট এই যে লর্ড ডালহৌসি পড়লাম। তো এবার লর্ড ডালহৌসি মানে কি, রেল ব্যবস্থা থেকে আরম্ভ করে আর কি কি মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তারপর লর্ড হেস্টিংসের কি কি রয়েছে, লর্ড ক্যানিং কত সালে, প্রত্যেকটা কিন্তু আমাদের ইয়ার ধরে ধরে জানতে হবে। যেহেতু এগুলো প্রত্যেকটা আলোচনা করতে গেলে ভিডিওটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি এগুলো তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা না পারলে আমাকে জানাবে, আমি পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট হচ্ছে ব্লক পঞ্চায়েতের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কোনটি? এটা যদি হয় তাহলে পঞ্চায়েত সমিতি। দেখো কি কি রয়েছে, একটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তার মধ্যে ব্লক লেভেলে যেটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, সেখানেই তো কাজ করবে বিডিও। এবার এই পঞ্চায়েতটা কি, মেহতা কমিটি অনুযায়ী যেটা তৈরি হয়, বলবন্ত রায় মেহতা কমিটি অনুযায়ী পঞ্চায়েত তৈরি হয়। ওই কমিটিটা হচ্ছে 1957 সালে। এবং হচ্ছে পঞ্চায়েত সিস্টেম, তারপর মিউনিসিপ্যালিটি, সেগুলো কত 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েত কত 73rd, তারপরে হচ্ছে মিউনিসিপ্যালিটি 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আর প্রথম এই পঞ্চায়েতের বিষয়টা, এটা কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? 1959 2 অক্টোবর, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। পঞ্চায়েত রিলেটেড প্রচুর কোয়েশ্চেন হয় কিন্তু। এবার নেক্সট, চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? চায়নাম্যান ক্রিকেট। এবার দেখো এখান থেকে একটা টপিক আমরা কি পেয়ে গেলাম বলো তো? পেয়ে গেলাম হচ্ছে মানে বিভিন্ন রকম স্পোর্টস রিলেটেড জিকে আসবে। তাহলে আমাদের কি করতে হবে, মানে কোন টার্ম কোন খেলার সাথে, যেমন ক্রিকেটের সাথে চায়নাম্যান, তাহলে আমাদের জানতে হবে ফুটবলের সাথে কি, হকির সাথে কি, বক্সিং এর সাথে কি। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় জেনে রাখতে হবে। তো মক সলভ করার এটাই একটা সুবিধা যে আমরা বুঝতে পারছি যে কোন বিষয়টা আমাদের বাদ রয়েছে, কোনটা পড়তে হবে।
নেক্সট, হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? হারেলি মানে কি? ছত্তিশগড়। ছত্তিশগড়ে পালন করা হয়। এটা তারা ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট পড়তে হবে। আমি কিন্তু ম্যাপ ধরে ধরে ফেস্টিভ্যাল পড়ি এবং আশা করি তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম নাকি করিনি মনে নেই, মানে ম্যাপ ধরে ধরে রাজ্য অনুযায়ী, মানে আমি তো জিওগ্রাফি এভাবেই পড়ি ফেস্টিভ্যালগুলো, এভাবে তোমরা করে দেখবে। আর যদি আমি না করে থাকি পরবর্তীকালে শেয়ার করব। জিওগ্রাফি মানে ম্যাপ নেব এবং ম্যাপ পয়েন্টিং করে করে করবো, খুব ভালোভাবে মনে থাকে। হারেলি উৎসব এটা একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল যেটা হয় সেটা হচ্ছে ছত্তিশগড়ের। এবার বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কোনটি? শক্তি কোথা থেকে পাই? আমরা সব শক্তি পাই সূর্যালোক থেকে, কারণ সূর্যালোকের উপস্থিতিতেই সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, জল এগুলো সবকিছুকে সহযোগিতায় কিন্তু গ্লুকোজ উৎপন্ন করছে, আমাদের অক্সিজেন দিচ্ছে। তো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কিন্তু সূর্যালোক, সানলাইট। এবং 2025 সালে ভারতের কোন উদ্ভাবনটি ইনোভেশন আন্তর্জাতিক স্বীকৃতি পায়? আন্তর্জাতিক লেভেলের যে একটা ভালো একটা কোনো ইনোভেশন হয়েছে সেটা এআই বেসড কৃষি পূর্বাভাস ব্যবস্থা, কৃষি জিপিটি, সেটা হচ্ছে কিন্তু আমাদের একটা আন্তর্জাতিক স্বীকৃতি পায়। খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে রাখবে। এবার কবে কার যে দেবে কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট, মানে তোমার ধরো 6 মাস 9 মাস না 1 বছর বলা বড্ড মুশকিল, তাও আমরা 1 বছর হিসাবে ভালো করে পড়ে রাখবো এবং এর পেছনেরগুলো একটু একটু করে দেখে রাখবো। নেক্সট, বর্তমানে অর্থনীতির আকার অনুযায়ী বিশ্বের দরবারে ভারতের স্থান কত? ভারতের স্থান কত? চতুর্থ। তোমরা আমাকে জানাবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কে। ইন্ডিয়া তো চতুর্থ। এটা কি জিডিপি অনুযায়ী? তাহলে যদি বলে পিপিপি অনুযায়ী কি পার্চেসিং পাওয়ার প্যারিটি, তখন কিন্তু থার্ড হয়ে যাবে। এবার তস্কর গান কোন জেলা লোকশিল্পের অংশ? তস্কর হচ্ছে একটা লোকগান, ডাকাত বা তস্করদের জীবন কাহিনী, তাদের কার্যকলাপ এগুলো তুলে ধরতো। তো তস্কর গানটা কোথাকার? এটা হচ্ছে নদিয়ার। তোমরা কারা কারা নদিয়া থেকে দেখছো, যদি কেউ দেখে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও। আর আমি জানতাম না এটা যে তস্কর গানটা নদিয়া, তারপরে দেখলাম যে হ্যাঁ এটা নদিয়া জেলার একটা মানে লোকগীতি, লোকগান যাকে বলা হয়। নারীদের বিরুদ্ধে গৃহ সহিংসতা প্রতিরোধে কোন আইন কার্যকর হয়েছে? PWDVA 2025 এর ফুল ফর্ম কি? প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স থেকে ওমেনদের প্রোটেকশনের জন্য 2005 সালে কিন্তু আইন পাশ করা হয়েছে। মানে নারীদের ঘরে তোমার ধর যে কোনো রকমের যৌন হেনস্থা হতে পারে, শারীরিক, মানসিক, আর্থিক হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ, মানে বিরুদ্ধে একটা আইন রয়েছে, সেটাই হচ্ছে প্রোটেকশন অফ ওমেন ফ্রম কোথা থেকে? ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স। এটা কত সালে? এটা 2005-এর। এছাড়াও ডাউরি প্রভিশন অ্যাক্ট তো রয়েছে, ডাউরি রেটে তোমরা অনেকে এটা জানো। নেক্সট, নতুন জাতীয় শিক্ষানীতি NEP 2020 অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কি? আগে তো 10+2 ছিল, কিন্তু এখন কিন্তু 5+3+3+4 হয়েছে। মানে প্রথমে একটা বেসিক, মানে একটা ফাউন্ডেশন হবে, বেসিক লেভেল হবে, তারপরে ধীরে ধীরে মানে ফাউন্ডেশন হলো, তারপরে তোমার ধীরে ধীরে বিষয়টা বাড়বে আর কি, প্রস্তুতি হবে, মাঝখানে পড়বে, তারপরে নেক্সট হচ্ছে তোমার মাধ্যমিকে যাবে। 5-3-3-4 এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয় শিক্ষার পরিকাঠামো। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার 41st যেটাকে বলা হয় বা হচ্ছে 41তম সর্বভারতীয় গভর্নর্স, যেটা গোল্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের শিরোপা কোন ক্লাব জিতেছে? রাজস্থান ইউনাইটেড FC। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে মনে রাখতে হবে। এটা আমি পরীক্ষা দেওয়ার সময় মানে একটু মানে ঠিক জানতাম না, কিন্তু মনে হলো এটাই জানি হবে, তো এটাই দেখলাম আনসার আছে। রাজভবনের নাম পরিবর্তন করে কি রাখা হলো? রাজভবনের নাম পরিবর্তন করে রাখা হলো রাজা রিলেটেড আর কিছু না, সবই লোকের উপর নির্ভরশীল, সেই বিষয়টা দেখানোর জন্য রাজ্যপাল যিনি CV আনন্দ বোস, তিনি রাজভবনের নামটা কি করলেন? লোক ভবন রাখলেন। এবার সম্প্রতিকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর ভারতের প্রতিনিধিত্বকারী এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। তাহলে কে? IMF এ উর্জিত প্যাটেল। তাহলে IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কবে তৈরি হয়েছে? ব্রেটন টুইন্স বলা হয় IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে 1944। তা হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন DC। কি কাজ? এগুলো কিন্তু জানতে হবে। তাহলে দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন করছি আমরা, কিন্তু তার সাথেই কিন্তু স্ট্যাটিকটাকেও কভার করার চেষ্টা করছি। তো তোমাদের সাথে আজকে আমি 20টা কোয়েশ্চেন শেয়ার করলাম SSCর গ্রুপ সি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এভাবেই কি ছোট ছোট ভিডিও করব নাকি আরো বড় আরো বেশি এক্সপ্লানেশন দিয়ে ভিডিও করব, তোমরা আমাকে জানিও। খুব বেশি এক্সপ্লানেশন দিতে গেলে বিষয়গুলো অনেক বড় হয়ে যায়, হয়তো তোমাদেরও দেখতে সেটা বোরিং লাগবে। তো তার জন্যই আমি একটু মোটামুটি মানে ভাবে 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিটের মধ্যে চেষ্টা করবো যে দেওয়ার। এবার তোমরা যদি চাও আরো বেশি এক্সপ্লানেশন দেবো, তাহলে সেটাই আমার হয়তো আধা ঘন্টা লেগে যাবে। তো তোমাদের এই সেশনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এটুকুই। আর এরপরে আমি তোমাদের সাথে আবার ইংরেজি 10টা কোয়েশ্চেন সেটা শেয়ার করব।
তো দেখো আমাদের সব সাবজেক্ট কিন্তু কভার করতে হবে। ইংরেজি রয়েছে এখানে 10টা কোয়েশ্চেন, 20টা জিকে এবং 10টা ইংরেজি। তো নেক্সট আমি আবার 10টা ইংলিশ শেয়ার করব। আর তারপরে যদি পারি অঙ্ক এবং জিআই শেয়ার করার চেষ্টা করবো। আর না হলে আমি স্যার যদি পারেন তোমাদের তাহলে করাবেন, আর তাহলে আমি জিকে এবং যেটা ইংলিশ রয়েছে সেটা শেয়ার করব। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।